Welcome to my class, my dear student. I am well by the grace of Almighty Allah. I hope you are well by the grace of Almighty Allah. Our previous classes we have discussed article. Today I will discuss tense. Tense টেন্স টেন্স আমরা জানি টেন্স এখানে ক্রিয়ার কার্য সম্পাদনের সময়কে আমরা টেন্স বলি। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা এই টেন্সকে আমরা ইংরেজি ভাষার প্রাণ বলি, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই অর্থাৎ এই টেন্স আমরা কেন জানবো? টেন্স জানতে এই জন্য জানার প্রয়োজন, আমরা যখন ন্যারেশন করব, ট্রান্সলেশন করব, ভয়েস করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেন্স ব্যবহার করে থাকি এবং টেন্স না জানলে আমরা এগুলো করতে পারবো না। তাই টেন্সকে আমরা ইংরেজি ভাষায় প্রাণ বলি, অর্থাৎ সোল, আত্মা বা প্রাণ, এটাকে বুঝি। তাহলে এই টেন্সকে প্রধানত মেইনলি তিন প্রকার করা হয়েছে। তাহলে এখানে তিন প্রকার করা হয়েছে, এগুলোকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে এইটাকে আমরা দেখছি যে এগুলো টেন্সকে আবার তিনটা, এই প্রধান তিনটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটা আমরা তাহলে এই টেন্সটা বিশেষ করে চারটা ভাগে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমরা যদি এইভাবে দিই, তাহলে এটাও মূলত পাস্ট ইনডিফিনিটে যদি যাই, তাহলে দেখো এখানে কি, এখানে আমরা দেখব যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইগুলো আমরা জানলাম যে এই টেন্সগুলোকে কয়টা, চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই চারটা ভাগ, তাহলে এই আবার আমরা যদি যাই ফিউচার টেন্স, ওই একই রূপ। দেখো এখানে আমরা যাই ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে আমরা দেখলাম যে তিনটা টেন্সে চারটা করে ভাগ দেওয়া আছে। তাহলে আমরা মোটামুটি এটা আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা টেন্স আজকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং এর চেনার নিয়ম কি, এটা ব্যবহার করব কিভাবে, এটা দেখো আমরা একটু খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্ট বলতে বর্তমান আর ইনডিফিনিট বলতে সাধারণ। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এই
কিভাবে বলতে পারি, সিম্পল প্রেজেন্টও বলতে পারি। তাহলে এখানে আমরা সিম্পল প্রেজেন্টও বলতে পারছি, প্রেজেন্ট ইনডিফিনিট বলতে সিম্পল প্রেজেন্ট এভাবে বলতে পারি। তাহলে এটা অর্থাৎ বর্তমানে কোনো কাজ হওয়া, খাওয়া, যাওয়া, নেওয়া ইত্যাদি বোঝালে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা প্রথমে জানবো যে চিনব কি করে, চিনার নিয়ম আমরা জানবো যে বাংলা বাক্যে বিশেষ করে দেখব যে বাংলা বাক্যে বিশেষ করে কি থাকবে, চিনার নিয়ম। দেখো চিনার নিয়ম আমি পুরোটা লিখলাম না, শুধু সংক্ষিপ্ত ভাবে লিখছি। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি থাকে, ই থাকে, এ থাকে, অ থাকে, ও থাকে, আর কি থাকে, এই যে অন্তঃ অ, এইটা থাকে। যেমন এখানে দেখো আমরা লিখতে পারি কি, দেখো পড়ি, এখানে দেখো ই আছে, পড়ে, এটা কি আছে, এ আছে, এখানে ই আছে, এখানে এ আছে, পর, পর, এখানে দেখো অ আছে। আবার দেখো এখানে যাও, এখানে কি আছে, ও আছে। খাও, কি আছে, ও আছে। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু আমরা জানলাম, তাই না? তাহলে দেখো আমরা এখন তো বলতে পারবো যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, এটা আমরা অবশ্যই ভালো করে জানবো, তাই না? তাহলে আজকে আমরা এটা জানলাম যে কিভাবে চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আর কিছু আমরা জানবো, বিশেষ করে এটা। তাহলে আমরা চেনার নিয়ম জানলাম, স্ট্রাকচার কিভাবে করে, আমরা স্ট্রাকচারটা আগে বলবো না, একটু পরে বলি। তাহলে কোনগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার করতে পারি সাধারণভাবে, আমরা যেমন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে রেগুলার ওয়ার্ড, ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে রেগুলার ওয়ার্ড এবং ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেমন আমি প্রতিদিন সকালে হাঁটি, তাহলে এগুলো, এটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তারপরে রেগুলার ওয়ার্ড, আমি প্রতিদিন স্কুলে যাই, রেগুলার ওয়ার্ড। তারপরে ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দেখো এগুলো সব হলো এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখো আমি যদি এটার উদাহরণ দিই কিভাবে আসবে, স্ট্রাকচারটা আমি একটু পরে দিই, গঠনটা কি একটু পরে দিই, তবে এটা একটু জেনে নিই। তাহলে দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমি বললাম যে আমি প্রতিদিন সকালে হাঁটি, তাহলে আই ওয়াক ইন দা মর্নিং এভরি ডে। তাহলে এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলো। তারপরে আরেকটা বললাম যে রেগুলার ওয়ার্ক, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল এভরি ডে, এভরি ডে, হি গোজ টু স্কুল এভরি ডে। আরেকটা বললাম যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটাকে চিরন্তন সত্য বলা হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন পৃথিবী সূর্য, অর্থাৎ আমরা জানি যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, তাহলে এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এখানে আমরা দেখি সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দেখো দি সান রাইজেস rises in the east, rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে আমরা জানলাম মোটামুটি যে যে এগুলো হতে পারে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হতে পারে রেগুলার ওয়ার্ক, হতে পারে তাই ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। এগুলো থাকলে আমরা কিন্তু আমরা বিশেষ করে এটা জানবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়।
তাহলে এখন আমরা যেহেতু এর আগে চিনার নিয়মটা বলে দিয়েছি, এখন আমরা দেখব যে স্ট্রাকচার, অর্থাৎ আমরা গঠনটা বলে নিই, গঠন বা স্ট্রাকচার। তাহলে এখানে আমরা দেখব যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে যে যদি দেই ভার্ব 1 প্লাস অবজেক্ট, তাহলে এইটা কিন্তু আমরা জানলাম। তাহলে ভার্ব 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি। তাহলে সাবজেক্ট এখানে দেখো এ ইটস রাইস, হে ইটস রাইস। তাহলে দেখো এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট। দেখো এখানে যদি আই ইট রাইস, ইউ ইট রাইস, দেখো এখানে একটা জিনিস আছে, আমরা দেখলাম যে হি ইটস রাইস, আই ইট রাইস, ইউ ইট রাইস। তাহলে এখানে আমরা একটু জানবো যে কেন এখানে ভার্বের সাথে এস যুক্ত হলো। আমরা একটু খেয়াল করি, যেমন পার্সনের দিকে যাই, পার্সন পুরোটা যদি না জানি তাহলে একটু সাধারণ ধারণা রাখি যে ফার্স্ট পার্সনের কোনগুলো। এখানে আমরা দেখবো যে ফার্স্ট পার্সন এসটি, ফার্স্ট পার্সন এখানে দেখো আই থাকে, আই, ওই, মি, আস, আওয়ার, এগুলো কিন্তু ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন গুলো দেখো এখানে আমরা একটু ধারণা রাখি, সেকেন্ড পারসন দেখো এখানে ইউ, তারপরে দেখো ইওর, তারপরে দেখো এখানে দু, দু মানে তুই। তারপর থার্ড পারসন, এখানে দেখো থার্ড পারসন আমরা যদি দেই, থার্ড পারসনে এই অর্থাৎ এইগুলো বাদ দিয়ে যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। যেমন কারো নাম থার্ড পারসন, কোন বস্তুর নাম থার্ড পারসন, এগুলো আমরা থার্ড পারসন বলছি। তাহলে থার্ড পারসন এগুলো জানলাম যে থার্ড পারসন কোনগুলা। তাহলে এই তো মোটামুটি জানলাম। তাহলে এতটুকু জানলাম যে ধারণা রাখবো এগুলো থাকলে আমরা যে কি বলবো যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, নতুবা কি হয় এটা যুক্ত হয় না। এছাড়া আমরা সংক্ষিপ্ত আরো কিছু জানি, আমরা এটাকে জানবো এটা কিভাবে নেগেটিভ করা যায় এবং কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। সংক্ষিপ্তভাবে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো তোমরা একটু চেষ্টা করো, আমাদের সঙ্গে থাকো, দেখো আমি একটু পড়াচ্ছি, তোমরা একটু বুঝে নিও। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন বা ছাড়া এবং থার্ড পারসন প্লুরাল ছাড়া সব ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তদ্রূপ আমরা যখন এটাকে আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন সেক্ষেত্রে দেখো আমি অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করি, আমরা আগে বললাম যে হি ইটস রাইস, দেখো হি ইটস রাইস, তাহলে এই যুক্ত করা হয়েছে। তাহলে আমরা যখন নেগেটিভ করব, নেগেটিভ করার সময় কিন্তু ডু অথবা ডাজ নট ব্যবহার করব, ডু অথবা ডাজ নট। কারণ স্ট্রাকচারটা দেখো এখানে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে খেয়াল করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে। আমরা নেগেটিভ যখন করব তখন আমরা কোন ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব, এই একই কথা। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, অন্য ক্ষেত্রে কিন্তু ডু ব্যবহার করব। এটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু ব্যবহার হবে। তাহলে তাহলে এখানে আমরা দেখি, তাহলে এখানে দেখো হি ডাজ নট eat rice, he does not eat rice,
তাহলে এখানে দেখো এখানে ডাজ নট এবং ডাজ ব্যবহার করা হয়েছে, এখানে দেখো এখানে এস ছিল আর এখানে কিন্তু এস ব্যবহার করলাম না, কিন্তু যখন আমরা ডাজ ব্যবহার করব তখন ভার্বের সাথে কিন্তু এস বাই এস থাকবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমরা জানলাম। এখন আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব। ইন্টারোগেটিভ স্ট্রাকচারে অ্যাকচুয়ালি আমরা ডু অথবা ডাজ কোথায় দেব, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ আগে দেব, সেন্টেন্সের আগে প্লাস সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট, তারপরে এখানে দেব ভার্ব, ভার্বের কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 প্লাস অবজেক্ট এখানে দিয়ে তারপরে কোশ্চেন মার্ক, শেষে কিন্তু কোশ্চেন মার্ক অবশ্যই দেবে, নইলে কিন্তু সেন্টেন্সটা হবে না। তাহলে তাহলে আমরা এখানে দেখছি যে ডু অথবা ডাজ কোথায় বসছে, সেন্টেন্সের প্রথমে। তাহলে এখানে দেখো আমরা ওইটাকে, ওই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা যেহেতু আমার ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা আছে অর্থাৎ আমরা হি টাজ থার্ড পারসন, তাহলে এখানে আমরা ডাজটা কোথায় দেব, ডাজ। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে নট, নট কোথায় ব্যবহার করব, যে প্রোনাউন যদি হয় তাহলে আমরা সাবজেক্টের পরে নট ব্যবহার করব, আর নাউন যদি হয় সাবজেক্টের আগে নট ব্যবহার করব। আর আরেকটা জিনিস, যদি আমরা এই যে নটের সংক্ষিপ্ত রূপ, এখানে এই নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার যদি করি, এখানে দেখো এনওটি নট, এখানে যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, এইভাবে যদি ব্যবহার করি তাহলে আমরা আগে ব্যবহার করতে পারবো। তাহলে দেখো এখানে হি ডাজ, হি not, does he not eat rice, এখানে নোট অফ ইন্টারোগেশন, ডাজ হি নট ইট রাইস, তাহলে এটা আমরা জানলাম ডাজ হি নট ইট রাইস, তাহলে এটাও আমরা জানলাম। তাহলে এখন আমরা দেখবো যে ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করব, এই সেন্টেন্সটাকে আমরা এটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব, ইনশাআল্লাহ তোমরা সঙ্গে থাকবে, আমি এটা করে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমরা জানবো যে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমরা বিশেষ করে নেগেটিভ যদি করি, তাহলে নেগেটিভের বেলায় আমরা তো জানছি ডু অথবা ডাজ পরে নট বসে, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডু অথবা ডাজ সেন্টেন্সের আগেই বসে, তাহলে এখানে সেই অনুসারে আমরা কি ব্যবহার করব, ডু অথবা ডাজ ব্যবহার করব। ওই যে আগেই বললাম, একটু মিস্টেক হয়ে গেছে, এর আগে বললাম যে নট কোথায় বসে এবং কোথায়, তাহলে আমরা প্রোনাউন যদি হয় নট, নটটা সাবজেক্টের পরে বসাবো, আর নাউন যদি হয় আমরা ডু অথবা ডাজের পরে নট বসাবো। আর যদি বললাম যে সংক্ষিপ্ত রূপ যদি হয়, সংক্ষিপ্ত রূপ হলে নটের সংক্ষিপ্ত রূপ যদি হয় তাহলে আমরা আগে বসাতে পারি। তাহলে দেখো এখানে কি বলবে, দেখো এখানে খেয়াল করো, ওই যে আগের সেন্টেন্সে আমরা লিখি হি, যেমন এখানে ডাজ, ডাজ হি নট, does he not eat rice, does he not eat rice, তাহলে দেখো does he not eat rice, দেখো এখানে আমরা হিটা প্রোনাউন, নটটা কোথায় গেল, প্রোনাউনের পরে গেল। আমরা আরেক ভাবে করতে পারি, যেমন doesn't এইভাবে যদি দেই, doesn't he eat rice, is not of intervention। তাহলে আমরা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখান থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।